নমস্কার, আমি ইন্দ্রনীল আর আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি রোহন ব্যানার্জির বাড়ির উপরের ছাদে। কি করছি ওটা তো আপনাকে সারপ্রাইজ থাকছে, আমি কি করছি ওটা পরে দেখাচ্ছি। ফার্স্ট আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাচ্ছি রোহনদা কি করছে। এই দেখো রোহনদা, কি করছো? আমি তো এসে গেছি নমস্কার, সারপ্রাইজ। নমস্কার। নমস্কার, কেমন আছো? কি এই করছো এখানে? চলছে। এখানে প্রথম কথা আমার যে গাছগুলোকে অনেক হুম। সময় মেইনটেইন করতে পারি না। তো আমার লোক রাখা আছে। তো ওরা জল ফল দেয়। একটু মাঝে মধ্যে এসে এই পুরো গাছগুলোকে একটু দেখাশোনা করি। ঠিক আছে? তো এইসব গাছ আমার হাতে লাগানো। তো তাহলে আমি রোহনদাকে আমি সবাই জানি রোহনদা অ্যানিমাল লাভার্স, বাড়িতে পুজো হয়। ফার্স্ট টাইম আমি জানলাম কি দাদা প্ল্যান্ট লাভারও। আমরা খুব কম পার্সনকে দেখি যে এগুলো করে। তো রোহনদা এটা কত বছর থেকে প্ল্যান করছে, কত দেখো, বছর থেকে? এটা ছোটবেলা থেকে আমার একটা শখ, একটা হবি বলতে গেলে। যে হবিটা আমি ধরে রেখেছি তার কারণ হলো এখন যা দেখতে পাচ্ছ সব জায়গায় প্রমোটিং সবকিছু হয়ে যাচ্ছে। গাছপালা খুব কম। হ্যাঁ। তো যদি আমরা নিজে সচেতন না হই আর নিজেরা যদি মনে করি একটু গাছ লাগাবো, বাড়িতে থাকবে, একটু ফুলের গন্ধ, সব রকম গাছ আমার কাছে জবা গাছ ভর্তি আছে এখানে। বাহ! জবা গাছ আছে, আম গাছ আছে, সবেদা গাছ আছে। এত গাছ আমি লাগিয়ে তার কারণ হলো এই ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে একটা প্রকৃতির একটা আলাদা একটা আমেজ প্রেম। আছে। হ্যাঁ। ওই আর এই হ্যাঁ, যে ফুলের কথা বললে, আর সবথেকে আমি সবাই জানি রোহনদা মা কালীর খুব বড় ভক্ত, তাই তো? হ্যাঁ, ভুল বলছি? একদম, একদম, তো পুজোর এখান থেকে ফুলগুলো যায়? একদম। মানে মাঝে মধ্যে যে এই যে আ জবা গাছের মধ্যে অনেক রকম ভ্যারাইটিস জবা আছে। ঠিক আছে? বাহ! এই জবাগুলো মায়ের পায়ে দিই হুম। প্রত্যেকদিন। আর একটা দেখতেও ভাল লাগে যে মায়ের পায়ে যে জবাটা যাচ্ছে না, হ্যাঁ। একটা সেরকম লাগে। শান্তি, একটা শান্তি। শান্তি। মালা তো বাইরে থেকে কিনে নিয়ে আসি। হুম। কিন্তু তাও যদি গাছের জবা যদি কেউ দিতে পারে, এটা এটা আনন্দ। এটা একদম, মনে হয় যে একদম। গাছটা লাগিয়ে এটা সার্থক। একদম। তো রোহনদা আজকে চলো তাহলে আজকে কি করা হচ্ছে চলো বলো? আমার বাড়িতে চলো। আমার একদম ঘরে চলো। চলো তাহলে হ্যাঁ। যাচ্ছি। তো এখন রোহনদার বাড়িতে আমরা বসে আছি। তো ফার্স্ট রোহনদাকে তো সবাই চেনো। তো দাদা কেমন আছো? ভালো আছি। তোমার নামটা একটু বলো। আমার নাম সৌরভ ব্যানার্জি। সৌরভদা, মানে অনেকদিন পর দেখা হচ্ছে কালী হ্যাঁ, পুজোর অনেকদিন পরে। পর। তো কেমন আছো? ভালো আছি। একটা কথা বলি, বলো, বলো। রোহনদার সাথে তোমাদের বন্ধুত্ব কত বছর? রোহনের সাথে আমার বন্ধুত্ব ২০১৪ থেকে। দেখতে দেখতে ১২ বছর। ১২-১৩ এটা বছর। ১৩ বছর হ্যাঁ, চলছে। এক যুগ হয়ে গেছে। তো এই যে যুগ, এই যুগটা নিয়ে কি বলবে? এক যুগের মধ্যে আমরা বন্ধু থেকে ভাই হয়ে গেছি। আর নিজের মধ্যে যা কথাবার্তা মানে মনের কথা, obstacles লাইফের সবকিছু শেয়ার করা, একে অপরের পাশে দাঁড়ানো, এই সবকিছু লেগে গেছে। আর ও আমাকে নিজের দাদা বা ভাই এরকম ভাবে। তো সেজন্য ও সবকিছু আমার সাথে শেয়ার করে। আর মানুষ হিসেবে তো খুবই ভালো। তার জন্য আর আমি যে চিন্তা ভাবনার মানুষ ও অনেকটা তাই। তাই জন্য আরকি আমরা খুবই কাছের। আহ, আর ছেলেদের মধ্যে একটা জিনিস আছে, হুম। দু বন্ধু যদি তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়, ভাই হতে বেশিক্ষণ লাগে না। একদম, একদম। আমরা বন্ধু কম ভাই বেশি। একদম। তো তো রোহনদা, তোমার আর সব তো পজিটিভই বলো, তুমি কিছু নেগেটিভ বলো। খবর খবর জানবে লোক। প্রথম কথা বলতে নেগেটিভ কিছু নেই। ও এমনিতে যখনই ওকে কোনো কিছু বলা হয়, হুম। তখনই ও কোনো কিছুর জন্য আমি ভাই কোথায় আছিস? আমি কি করছি? আমাকে বলব যে, "ভাই আমার একটা কাজ করে দিতে হবে এক্ষুনি।" ও যেখানেই থাকুক ও চলে আসবে। এইজন্য পজিটিভ ওর সাথে পজিটিভ সারাদিন। ও কোনো নেগেটিভ চিন্তাভাবনা করে না। আচ্ছা। আর আমাকেও পজিটিভ বুদ্ধি দেয় অনেক সময়। আর বন্ধুর মধ্যে আর ভাইয়ের মধ্যে এটাই তো সব থেকে ইজি। এটাই তো কথা যে বন্ধু কাম দাদা, ভাই একটার মধ্যে থাকি। ঠিক আছে? হুম। আমার আমি তো একা ছেলে তো। তো আমি কোনো সময় দাদা বা ভাই পাইনি। তো ওকেই ভাবি দাদা ভাই হিসাবে ওকে সবসময়। যে আপদে বিপদে সবসময় থাকে সে আমার সাথে। হ্যাঁ, একদম। তো রোহনদা একটা কথা বলো, সামনে তো ভোট। একদম। এবার আমি মেইন জায়গাতেই চলে যাই, যার জন্য রোহনদাকে লোক চেনে। তো ফার্স্ট অফ অল রোহনদা, এখন সামনে ভোট। দেখো আমরা সবসময় জানি এখন সামনে ভোট আছে। এখন টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই লড়ছে আমি জিতবো, আমি জিতবো। একদম। তো ফার্স্ট আমি তোমার দিক থেকে জানতে চাইবো, তোমার কি মনে হচ্ছে? দেখো ১ম কথা আমি দলের সামান্য কর্মী। ঠিক আছে? হুম। তো আমরা পথ আমরা পথকে কোনোদিন বিশ্বাস করি না। আমরা পতাকাটাকে বিশ্বাস করি। হুম। তার নাম হলো মমতা ব্যানার্জী। হুম। তো আমাদের কথা হলো যে দিল্লিতে থেকে এখনো পর্যন্ত বাংলা দখল করার স্বপ্ন দেখছে। হুম। আগে বাংলার যারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, হুম। সেই প্রতিশ্রুতিগুলো মানে প্রতিফলন করুক। হুম। যেমনি আমাদেরকে বলেছে যে আমরা ভাতা দিই। হুম। ঠিক আছে? তো আরে দাদা ৳১৫০০ তো পাচ্ছে। হুম। লক্ষ্মী ভান্ডার মানুষ পাচ্ছে। হুম। আপনারা যা বলেছেন, তো সেগুলো মানুষ পাচ্ছে? আজকে আ গুজরাটে
ঠিক আছে? আ মানুষের কোনো মানুষের প্রবলেম হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এই হচ্ছে। কিন্তু আমাদের বাংলায় কিছু নেই। বাংলায় মানুষ ভালোভাবে থাকছে। মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং মমতা ব্যানার্জির যা জিনিস যেটা তুমি করেছে, রাস্তাঘাট, উন্নয়ন, মানুষ বলবে, কথা বলবে। এই ভোটের সময় মানুষ কথা বলবে আর দেখিয়ে দেবে। যেমনি এসআইআর নিয়ে মানুষ ভুগছে না? হুম, কত মানুষের প্রাণ যাচ্ছে, কত মানুষ আতঙ্কে রয়েছে, কত মানুষ ঘর ছেড়ে চলে যাচ্ছে। আরে তারা যাবে কোথায়? তারা তো যদি তাদের এখানে যদি আপনার আজকে তোমাকে জিজ্ঞেস করি। হুম, তোমার যদি মার্কশিট থাকে আম আমাদের কলকাতায়, তো তুমি এখন আমাকে প্রমাণ করতে হবে যে আমি এখানে কলকাতার বাসিন্দার না। আমি ছোটবেলা থেকে যদি আমি এখানে থেকে মানুষ হচ্ছি, বড় হচ্ছি, সবকিছু হচ্ছি, তো আমি তাহলে কলকাতার বাসিন্দার না? আমি কি পশ্চিমবঙ্গের মানুষ না? আমি কি অন্য কান্ট্রি থেকে চলে এসেছি তাহলে? তাহলে হুম। এই প্রক্রিয়ার জন্য অনেক মানুষ তো আতঙ্কে মারা যাচ্ছে তারা। আ এর মধ্যে আরেকটা আছে এসআইআর আসার পরে অনেক জায়গা মানে এই যে কোয়েশ্চেনটা ছিল অনেকজন বলছে ভালো হয়েছে। আমি নরমালি কথা বলছি। অনেকজন এসআইআর নেওয়ার পরে অনেকজন হ্যাপি। বাট অনেকজন আমার ফ্যামিলির দিকেই যদি বলি কেউ বলছে কি এসআইআরটা ভালো। অনেকজন এসআইআর নিয়ে লোকের লম্বা লাইন দাঁড়াতে হচ্ছে, অনেক কেস। তো এটা তোমাকে কি মনে হয় এসআইআর করার পর সরকার ডাউন আর পড়ে যাবে? কেন পড়বে? পড়ার তো কিছুই না নেই। আমি বিজেপির কথা বলছি। দেখুন বিজেপি তো নিজেরা যা করছে সেটা নির্বাচন কমিশনের দ্বারাই করাচ্ছে। হুম, তো এটা তো মনে করে মানুষ মনেই তো করে রেখেছে যে আজকে একটা কোনো বয়স্ক মানুষ তারা লম্বা লাইনে দাঁড়িয়ে তারা এসআইআর প্রক্রিয়া করছে। হুম, তো এটা এর চেয়ে খারাপ আর কি হতে পারে? হুম, ঠিক আছে? আর প্রত্যেক সময় তো বাঙালিকে কোনোভাবেই আজকে কারা কি খাবে সেটার অধিকার কেউ দেয়নি কাউকে দিতে। হুম, তো সেটা বিজেপি বলছে আমরা যদি আসি তো আমরা মাছ, মাংস সব বন্ধ করে দেব। হুম। এটা তো কোনো কথা না। এই যে হ্যাঁ, যেমন আমরা সবাই জানি উড়িষ্যাতে আ অনেক জায়গা মানে মন্দিরের ১০০ কিলোমিটার মাংস, চিকেন, মাছ, মাংস কিছু পাওয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি বলতে পারে কি মন্দিরের পাশে। বাট এই জিনিসটা নিয়ে তোমার কি মনে হয়? এখানে যারা আশেপাশে মন্দির আছে, বড়, বড় মন্দির বলতে পারি কালীঘাট আছে, দক্ষিণেশ্বর আছে, বড়, বড় মন্দির ওখানে আশেপাশেও তো মাংস পাওয়া যায় তাহলে? দেখুন মাংস তো আর মন্দিরের ভিতরে বিক্রি হচ্ছে না। হুম, মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে। হুম, এবার আমি কি খাবো? আমি কিসে চলবো? সেটাতে তো কাউকে মানে সে তো কেউ অধিকার দেয়নি কাউকে হুম, বলতে। হুম, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি খাবো? আজকে আমি মাংস খাবো না মাছ খাবো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হুম। তাই তো আমার মনে হয়। একদম, আজকে একদম। তুমি কি খাবে? তুমি যদি এখন বলো আমি পনির খাবো। হুম, তুমি যদি বলো এখন আমি জল খাবো। হুম। তো তুমি সেটাই খাবে নিশ্চয়ই। তো একদম, এবার একদম। তোমাকে আমি তো জোর করে বলতে পারি না তুমি এখন মাছ খেতেই হবে তোমাকে। তাহলে একদম, এটাই তো একদম। কথা। আচ্ছা। তো রোহনদা আমি সামনে তোমার আশপাশ তোমার এরিয়ার জায়গায় যদি বলি, এখন কি, কি প্ল্যানস চলছে? সামনে কেন কি ভোটের জন্য এখন সবার লিস্ট বেরিয়ে গেছে। এটা নিয়ে কি প্ল্যানস চলছে? দেখুন আমাদের রাজারহাট গোপালপুরের প্রার্থী হলো অদিতি মুন্সি। হুম, ঠিক আছে? এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছে। ঠিক আছে? আমাদের হিসাবে বলতে গেলে সব জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী। হুম, আমাদের মমতা ব্যানার্জি লড়বে হিসাবে। হুম, আজকের ডেটে অনুসারে, এই ডেট অনুসারে যেকোনো বিজেপি প্রার্থী সে দাঁড়িয়ে থাকুক, আমি তাকে বলছি, তারা কি করেছে তাদেরকে নিজেকে বলতে বলুন। তারা কি দিয়েছে মানুষকে তার আগে বলতে বলুন। এই যে মানুষ বলছে যে সজল ঘোষ বড়নগরে গিয়ে আমি যা টিভিতে যা দেখছি, হুম। তো আ উনি প্রচার করছে আমাকে আপনারা ৫ বছর দিয়ে দেখুন। আরে দাদা, তার আগে ৫ বছর তো আপনি দিইনি। চলুন তার আগে আপনি কি করেছেন আপনার জন্য? আপনি বলে দিন। আপনি বলুন আপনি কি করেছেন? ঠিক আছে? তো মানুষ ৫ বছর কাকে দেবে মানুষ জানে। আ দাদা এর মধ্যে একটা আমি বরানগরের কেসটা বলছি। কিছুদিন পরে এই কিছুদিন আগের কেস হয়তো জানো। শান্তিও গেছিলেন। ওনাকে একটা মানে বয়স্ক বলছে, "আপনি কেন এসেছেন?" এটা নিয়ে কি বলবেন তাহলে? দেখুন ১ম কথা হলো এখানে বাকযুক্ত কিভাবে হয় জানেন তো? এখানে যারা যে প্রচারটা করছে হুম, অনেক কিন্তু মিডিয়ার ফলে কিন্তু অনেক কিছু ভুল হচ্ছে। হুম, খারাপ মনে করো না। হুম, ঠিক আছে? এবার ১ম কথা হলো যে উনি বলছে যে আপনি কেন এসছেন, কেন না এসছে। এটা ভোটের প্রচার, ভোটের ময়দান আপনি যেরকমভাবে প্রচার করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হুম, দেখুন দাদা ১ম কথা হলো বিজেপিকে কেউ চায় না। এটাই বাংলা কথা পরিষ্কার। হুম, বিজেপিকে কেউ চায় না, চায় তৃণমূলকে। হুম। তার কারণ হলো তৃণমূল সরকার কি দিয়েছে বলতে হবে না। মানুষ যেটা পেয়েছে মানুষ সেটা বুঝিয়ে দেবে ভোটের বাক্সে। আচ্ছা, তো সামনে ভোটের পরে আমি ভোটের আগে বলব না। ভোটের পরে কি, কি আর কি, কি আপগ্রেড হতে চলেছে বাংলায়? দেখো এসআই তালিকা মধ্যরাতে প্রকাশ করা হয়েছে। হুম, এটা করা উচিত? আগে তুমি বলো একদম না। তাহলে?
তো এইগুলো তো কারা করছে? বিজেপি ভাবছে আমরা বাংলা দখল করব, করে এই শাসন রাজি করব, এই করব, ওটা করব। এই যে আম তুমি ৳৩,০০০ করে দেবে বলেছে, ৳১৫,০০০ করে অ্যাকাউন্টে ঢুকে যাবে। সব কথা। সব কথা কোনোর মধ্যে কোনো এই যে আছে বাস্তবতা কোনো আছে? যে বাস্তব হয়েছে বা কোনো কিছুতে বাস্তবে পরিণত করেছে? আমাদের মমতা ব্যানার্জী যে বলেছে, যা জিনিস প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন করে দিয়েছে মাত্র ২৪ ঘন্টার মধ্যে। এই ২৪ ঘন্টার মধ্যে উনারা কিছু বাস্তবতা করতে পেরেছে আজ পর্যন্ত? পারেনি। একদম ঠিক। তো দাদা এর মধ্যে একটা আমি কোয়েশ্চেন ঠিক করব। আমরা সবাই জানি ২ বছর আগে একটা কেস হয়েছিল। সবাই জানো আরজিকর কেসটা নিয়ে। তো যে মেয়ের সাথে যেটা হয়েছে ওনার মা এখন দাঁড়িয়েছে বিজেপিতে। তো এটা নিয়ে কি বলবে তাহলে? দেখুন তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যেকোনো রাজনীতি প্ল্যাটফর্ম থেকে দাঁড়াতে পারে। তো সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। ঠিক আছে? তো তার ব্যক্তিগত ব্যাপার। সে কি হিসেবে দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে। ওটা আলাদা কথা হলো। তো তুমি কি প্ল্যান করছো আফটার ভোটের পরে? এই তো এখন ভোটের সময় আমাদের মিছিল থাকবেই। হুম, প্রার্থীর সাথে যেতেই হবে। হুম, সব জায়গায় মানুষকে মানুষ জানে যে কাকে ভোট দেবে। এটা তো আবার বলতেই হবে না। তো মানুষ ভোট যে জিনিসটা যেখানে দেবে ভোটটা, যেখানে মানুষ ভোট দিচ্ছে, হুম, সবাই জানে মানুষ ভোট কাকে দিচ্ছে। হুম, যে আমাদের এখানে রাজারহাট গোপালপুরের প্রার্থী অদিতি মুন্সি তিনি জিতছে এবং জিতবে। ৪ঠা মেতে হুম, এর ফলাফল তোমরা দেখে নিও। একদম। তো এটা তো থাকলো রোহন ব্যানার্জির ভোটের কথা। তো রোহনদার সাথে আরেকটা কোয়েশ্চেন আবার করব। তো আমি যতটা জানি কলকাতাতে যত পলিটিক্যাল আপডেট হয়, বাট এখন যদি বলি তো আর নতুন কি করতে চলেছে রোহন ব্যানার্জি এটা আমি জানতে চাইবো। তুমি কি করতে চলেছো? মানে পুজো ছেড়ে। পুজোটা তো তোমার বছরের বছর দেখো হয়। আমি আমার নিজের ব্যবসা আছে, ব্যবসাকে নিয়েই থাকতে চাই। হুম, ঠিক আছে? এবং দলের সামান্য কর্মী হিসাবে যদি দলের জন্য আমাকে দরকার, হুম, ততখানি প্রয়োজন আমি তখন থাকবো। তো মানুষের সাথে আমি সারাদিনও থাকি। তোমরা দেখেছো যখন আমাদের একটা এনজিও আছে। হুম, এনজিও থেকে মানুষকে আমরা সেবা করি। ঠিক আছে? আমরা মানুষদের হাতে যখন যেটা প্রয়োজনীয় হিসাবে সেটা আমরা তুলে দিই। ঠিক আছে? তো এইসবই নিয়ে সারাদিন থাকতে মানে চাই। বলতে পারি রোহনদা একটা অল ইন ওয়ান। যেখানে রোহনদা পার্টিতে আছেন, প্লাস এনজিও চালাচ্ছেন, বিজনেস করছেন। আর কিছু প্ল্যান আছে নতুন কিছু? না, না নতুন কিছু কোনো প্ল্যান নেই। না নতুন এর কিছু মধ্যে তো দুটোই আছে। তোমার তুমি শুনলাম অ্যানিমাল লাভার্স তো ছিলেনই। একদম, একদম। ছোটবেলা থেকেই একদম এটা রয়েছেই। ১ম কথা হলো কি বলতো? দেখো যদি পশু-পাখিকে কেউ যদি ভালোবাসে, তো সেটা তো খারাপ কিছু না। তো একদম, তাকে বলতে গেলে যে তারা তো মানে যারা কথা বলতে পারে না, ওরা নির্জীব। তাদেরকে যদি ভালোবেসে যদি রাখা হয় তারা কিন্তু সবচেয়ে গুণ। মানুষের থেকেও কিন্তু এরা সবচেয়ে বেশি মানে যেটা বলতে গেলে ওরা খুব মানে স্মরণশক্তি একটা জীব একদম, এবং পশু-পাখি, গাছপালা এদের সাথে সারাদিন থাকতে ভালো লাগে আমার। একদম। থ্যাংক ইউ রোহনদা। খুব ভালো লাগলো। আর খুব ভালো লাগলো সৌরভদা। আ সৌরভদাকে আমি বলি তো লাস্ট ২ বছর থেকে চিনি। হুম, কেন কি আমি রোহনদার বাইরে যতবার কালী পুজো হয় আমি লাস্ট ৩ বছর কন্টিনিউ আছি রোহনদা। হুম। তো সৌরভদার সাথে তখন থেকে চেনা। আর আজকেও আমি যদি বলি, আমি লোকেশন চিনছিলাম না। রোহনদা বলল সৌরভদা থাকছে। সৌরভদা আমাকে নিয়ে এলো যে জিনিসটা খুব কম জায়গা হয়। এর জন্য আমি সৌরভদাকে থ্যাংক ইউ না, বলবো। না কোনো কথা আর নেই। রোহনদা খুব আজকে রোহনদাকে যারা চেনে, যারা এখন আস্তে, আস্তে লোক চিনছে রোহনদা কি করবে কি একটাই কথা বলবো, ইয়ং পারসন অনেক কিছু চেঞ্জ করতে যাচ্ছে। তাই তো? না, না বলুন। একদম কিছুই না। দেখো ১ম কথা আজকে দেখতেই পাচ্ছ সবার আগে যে যুব আইকনরা আজকে রাজনীতির ময়দানে। একদম, ঠিক আছে? তার কারণ হলো যুবরা কিছু করতে পারে। ঠিক আছে? এটাই বাস্তবতা। ঠিক আছে? যুবদের হাত থেকে কিছু করতে পারে বা করা যায় বা উন্নয়নে কিছু করাতে যায়। তো তার জন্য আজকে সব জায়গায় যেমনি আছে দীপাংশুদা আছে, হুম, যেমনি তি আ তিনাং তিনাঙ্কুরদা আছে দাঁড়িয়েছে নওপাড়া থেকে। হুম, তো এদেরকে সবচেয়ে বড় কথা বলব যে ওরা জিতবেই। একদম। এটুকু আশ্বাস। আ ঠিক আছে? কারণ এর মধ্যে লাস্টে যদি আমি শেষ করতে গেলে একটা কোয়েশ্চেন ঠিক করবো। এখন আমরা সবই জানি এলপিজি একটা গ্যাস নিয়ে একটা আলাদা এখন চলছে। কিছুদিন আগেই আমাদের পিএম নরেন্দ্র মোদী বলেছেন বলতে পারে কোভিডের মতো আসতে চলেছে। তো আসতে চলেছে মানে কোথায় এসে চলেছে, এসে গেছে। তুমি শোনো, একটা কথা ওদের তো
বিজিবিদের একটা তো আইটি সেল আছে। হুম, তো আইটি সেল থেকে ওরা নানা রকম অনেক কিছু জিনিস মানে হুম। এডিট করে যেটা না জেনে সবকিছু ওরা পাঠিয়ে দেয়। এই যে গ্যাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেমন বলেছিল গ্যাস পাওয়া যায়, গ্যাসের কোনো অসুবিধা নেই। হুম, আজকে বেলাকে গ্যাস বিক্রি করছিল। তাহলে গ্যাসটা কোথা থেকে আসছে? গ্যাসটা যে বিক্রি করছে লোকের বাড়িতে এসে গ্যাসটা দিয়ে যাচ্ছেন। ৳২৫০০ ৳৩,০০০ করে নিচ্ছেন। আধে দোকান বন্ধ হয়ে যাচ্ছে। সে দায়িত্বটা কে নেবেন? আ শুনছি কি অনেক হোটেল বন্ধ হয়ে গেছে এখন। বন্ধ হয়ে গেছে তো। বড়, বড় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছুদিন মতন খাওয়া মানুষ খেতে পারবে না। তো কিসে খাবে? ওই ইন্ডাকশন ওভেন মানুষ খাবে? আর ইন্ডাকশন ওভেন এর কারেন্টটা কোথা থেকে আসবে? মানুষ মানে মানে খাবারটার জন্য মানুষ কারেন্টও বেশি দেবে, সবকিছু মানুষ বেশি দেবে। ওদের সবকিছুর উপর একটা মানুষের উপর বোঝা চাপিয়ে যাচ্ছে। মানে আজকে থেকে বোঝা চাপাচ্ছে না। সারা বছর ওরা বোঝা চাপাতে চায়। ঠিক আছে? হুম, ১ম কথা গ্যাস, পেট্রোল আরে এই আস্তে, আস্তে করে সবই এখন পেট্রোলের দাম বেড়ে যাবে। হ্যাঁ, গ্যাসের দাম তো বেড়েই গেছে। ঠিক আছে? আরে গ্যাসের দাম কমান। আপনি বাজেট পেশ করছেন। আপনি বাজেটে এত, এত কথা বলছেন। কোনটা করতে পারেন? কোনটা করতে পারে না। এরা শুধু মুখে বাতলাই দেয়। ঠিক আছে? এটা জুমলাবাটি। এদেরকে আমরা কোনদিন বিশ্বাস করি না। একদম। তো এটা ছিল আজকের খবর। দেখা হচ্ছে আবার নতুন